প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। 10 আগস্ট রবিবার থেকে বিশেষায়িত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছেন। তারা বর্তমানে একটি দাবি জানাচ্ছেন, বিআইটির আদলে প্রশাসনিক এবং কার্যক্রম চালার জন্য তারা এক দফা দাবিতে এখানে আমরণ অনশনে বসেছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশেপাশের যে পরিস্থিতিটি এখানে প্রেস ক্লাবের সামনে। বিআইটির আদলে একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিতকরণের দাবিতে আমরণ অনশনে বসেছে বিশেষায়িত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ। 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। এই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তারা তাদের দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেছেন। আমরা একটু সরাসরি তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের দাবিটি কী এবং কেন এখানে অবস্থান নিয়েছেন। আপনারা কতদিন যাবত অবস্থান নিয়েছেন এবং কী দাবি? আমরা মূলত কি বলবো ভাই, আমরা বাংলাদেশে বসবাস করি, তো বাংলাদেশে জন্মগ্রহণ করছি। এই জন্য মূলত আজকে আমাদের ভাই ব্রাদাররা এখানে না খেয়ে 26 ঘন্টা 27 ঘন্টা হয়ে গেছে, অলরেডি 28 ঘন্টা হবে। গভর্নমেন্টের তরফ থেকে একজন ব্যক্তিবর্গ আসে নাই যে না আমরা দায়িত্বশীল পর্যায়ে আসি, এদের যৌক্তিক দাবি তারা নিজেরাও স্বীকার করে আমাদের দাবি যৌক্তিক, কিন্তু তারপরও তারা সমাধানের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেন। আমরা চাইছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটু সংস্কার হোক। আমাদের সারা বাংলাদেশে 4টা পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তার মধ্যে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কলেজই আন্দোলনে আসছে। কেন আসছে? প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কলেজে সমস্যা, এদের সৃষ্টি লগ্ন থেকে এদের প্রবলেম। এখন পর্যন্ত একটা স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দেয় নাই। তারপর দেখা যায় যে এক একটা ডিপার্টমেন্টে আপনার একজন টিচার, তাও আবার লেকচারার দিয়ে পুরো ডিপার্টমেন্টটা চলে। তো এটা তো একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, সেখানে তো এটা চলতে পারে না। এটা মারাত্মক রকমের একটা কন্ট্রাডিকশন। তো আমরা এইসব আরও অনেক প্রবলেম আছে। আসলে আমার শরীর ওইভাবে অনুকূলে না কথা বলার মতো। মূলত আমাদের সবার অবস্থায় এরকমই যারা আছি। আমরা চাই যে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে আমাদের এখানে আসুক, আমাদের প্রবলেমগুলো শুনুক। জুলাই গণঅভ্যুত্থানের পরে মূলত কি বলবো, 2000 মানুষ রক্ত দিছে, তারা তো শুধুমাত্র কোটার জন্য আন্দোলন দেয় নাই, কিন্তু এই আন্দোলনটা কোটা একটা শিক্ষার অংশ, কোটা সংস্কার একটা শিক্ষা সংস্কারের অংশ ছিল। যেই শিক্ষা সংস্কারের আন্দোলন থেকে মূলত এই ফেসিবাদের পতন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। যেই রক্তের উপর দাঁড়িয়ে তারা এখন পর্যন্ত শিক্ষা সংস্কারমূলক একটা কমিশনই গঠন করে নেয়। এটা বিরাট ধরনের তাদের একটা অযোগ্যতা, বিরাট একটা লজ্জার পরিচয়। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একেবারে সকল উপদেষ্টার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনারা এখানে 27 ঘন্টা যাবত আছেন, গুরুতর অসুস্থ কেউ হয়েছে? অলরেডি একজনকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। মেডিকেল টিমকে আসতে বলা হয়েছিল, ও আপত্তি করছিল যে ও যাবে না, কিন্তু ওর অবস্থা মারাত্মক লেভেলের খারাপ হয়ে গেছিলো, কাঁপুনি শুরু হয়ে গেছিলো। তো তারপরে মেডিকেল টিম আসতে দেরি করায় ওরে কাছাকাছি একটা ওই ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে তাড়াতাড়ি, জোর করে। কতজন আছেন টোটাল আন্দোলনে এখানে? আমরা এখানে অলমোস্ট 800-র মতো স্টুডেন্ট এখানে আছি। আর আমাদের অনশন করতেছে আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসের প্রতিনিধি, প্রত্যেকটা ক্যাম্পাস থেকে অনশন করার জন্য প্রতিনিধি আছে। তো অনশন প্রায় 18 জনের মতো অনশন করতেছে এখানে। আর বাকিরা কি আপনাদের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করতেছে? এখানে অবস্থান কর্মসূচি আর অনশন কর্মসূচি দুইটা একসাথে হচ্ছে। অবস্থান কর্মসূচিটা কোথায় হচ্ছে? এখানেই হচ্ছে। এখানে আমরা সবাই যদি অনশনে বসে পড়ি তাহলে দেখা যাবে যে আমাদের একটু টেক কেয়ারের একটা দরকার হয়, তো ওইটা নেওয়ার মতো কেউ থাকবে না। একটু পরে ডক্টর আসবে, ডক্টর এসে আমাদের ক্যানেলা পরায়া দিবে, আবার সুগার, বিপি, টেম্পারেচার এগুলো চেক করবে। ডক্টরের সাথে থেকে কথা হয়েছে, উনি আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছে যে খাওয়ার জন্য, ভাই তোমরা খাও, তাহলে অনেক সিরিয়াস একটা প্রবলেম হবে। তো তারপর আমাদের স্টুডেন্টরা সবাই এটা ডিনাই করছে যে আমরা 18 জন অনশনে বসেছি। জি আমরা 18 জন এখানে অনশনে বসছি। দর্শক, যেমনটি শুনছিলাম তাদের কাছ থেকে, টোটাল 4টি কলেজের 18 জন শিক্ষার্থী এখানে অনশনে বসেছেন এবং
8 শতাধিক শিক্ষার্থী তারা অবস্থান কর্মসূচি নিচ্ছে তাদের দাবিতে। আমরা আরও একাধিক শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আরও শিক্ষার্থীদের সাথে তাদের দাবি। আপনি তো অবস্থান কর্মসূচিতে না অনশন কর্মসূচি? আমি এখানে অবস্থান কর্মসূচিতে আছি। অনশন কর্মসূচিতে আমাদের 14 জন শিক্ষার্থী আজ এখন পর্যন্ত অনশন কর্মসূচিতে আছে। 18 জন। আপনাদের দাবি হচ্ছে, আপনারা কি শুরুতে কলেজ প্রশাসন কেন্দ্রিক কারোর সাথে যোগাযোগ করেছেন কিনা? আমাদের এই আন্দোলনটা কিন্তু আজকের একদিনের না, প্রায় 3 মাস 20 দিনের বেশি, 2 মাস 20 দিনের বেশি সময়, 80 দিনের বেশি সময় হয়েছে আন্দোলন। আমরা শুরু থেকে আমাদের যত কলেজ প্রশাসন, যত উপরস্থ কর্মকর্তারা আছে, ইভেন আমার যে প্রশাসনিক অভিভাবক কারিগরি অধিদপ্তর, তার মহাপরিচালক, কারিগরি অধিদপ্তরের সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে পর্যন্ত যোগাযোগ করেছি। তাদের কাছে স্মারকলিপি করা পর্যন্ত পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের সমাধান আসেনি। সবার একটাই কথা যে আপনাদের সমস্যাগুলো যৌক্তিক, আপনারা যে অবস্থায় আছেন এই অবস্থায় ইঞ্জিনিয়ারিং পড়া কোনোভাবেই সম্ভব না। একজন শিক্ষক দিয়ে, এই ভঙ্গুর ল্যাব দিয়ে গবেষণার কোনো সুযোগ নেই। আপনারা এগুলো অ্যালার্মিং সমস্যা, কিন্তু কোনো ধরনের সমাধান তারা দিতে চাচ্ছেন না। সেই আগের সিস্টেমেই আমাদেরকে ফিরে যেতে বাধ্য করছেন। আমরা যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে বাঁচানোর জন্য যে নতুন একটি কাঠামো চাচ্ছি বিআইটি, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত তারা আসেনি। ইভেন শিক্ষা উপদেষ্টা আমাদেরকে শেষমেশ এটা জানিয়ে দিলেন যে আমি এইটা সমাধান করতে পারবো না, তোমরা প্রধান উপদেষ্টার কাছে যাও। আমি এখন পর্যন্ত এই জিনিসটা বুঝলাম না, একজন শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান, তিনি কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার এই ভঙ্গুর একটা সিস্টেম সম্পর্কে জানার পরে তিনি আমাদেরকে প্রধান উপদেষ্টা বরাবর দেখিয়ে দিতে পারেন। তার মানে উনি ওনার চেয়ারে আসলে বসে আছেন কেন? আমার ছাত্র জনতার এই বিপ্লবের পরে উনাকে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে কেন বসানো হয়েছে? অবশ্যই শিক্ষাখাতে সংস্কারের জন্য বসানো হয়েছে, কিন্তু শিক্ষাখাতে সংস্কারের বেলায় যখন ওনার সাথে কথা বলা হয় তখন ওনার ব্যস্ততা, তখন উনি আমার প্রধান উপদেষ্টার প্রতি দেখিয়ে দেন। আমরা মানে ছাত্র জনতার এই বিপ্লবে পরবর্তীতে আমরা নতুন বাংলাদেশে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আপনাদের দাবি কি এখন? কি দাবি? আমাদের দাবি হচ্ছে আমাদের এই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে পরিচালনা করার জন্য একটি স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা থাকতে হবে। আমাদেরকে বিআইটি গঠন করে দিতে হবে। পূর্বের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, যেমন বর্তমানে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট, এগুলো একটা সময় ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। তাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থাকাকালে বিভিন্ন সমস্যা এবং অধিভুক্তির কারণে বিভিন্ন সমস্যা থাকার কারণে ইভেন তখন ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্ট হয়েছে যে এই বাংলাদেশে অধিভুক্ত অবস্থায় ইঞ্জিনিয়ারিং কলেজে কখনোই মানসম্মত প্রকৌশল শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তখন এর পরবর্তীতে একটা সময়ে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে নিয়ে বিআইটি কাঠামো গঠন করে তাদের ওখানে মানসম্মত প্রকৌশল শিক্ষা নিশ্চিত করা হয়েছে। আমরা চাই আমরা এই কারিগরি অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে যে দ্বৈত শাসন, এই দ্বৈত শাসন থেকে মুক্তি চাই। একটি বিআইটি গঠন করে একটি সঠিক অবকাঠামোর মধ্যে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে প্রকৌশল শিক্ষা নিশ্চিত করতে চাই। আপনাদের এই আন্দোলন কর্মসূচি কতদিন পর্যন্ত চলবে এবং পরবর্তী পদক্ষেপ কি নেবে? আমরা তো আমাদের শুরু থেকে আমরা গতানুগতিক আন্দোলন করিনি। আমরা শুরুতেই রাস্তায় নেমে ভাঙচুর করে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাইনি। আমরা ভেবেছি নতুন বাংলাদেশ, আমরা আমাদের অধিকারের কথা আমাদের অভিভাবকদেরকে জানাবো। আমরা 2 মাসের বেশি সময় ধরে তাদেরকে সব জায়গায় পৌঁছেছি এবং আমরা আমাদের যে বিভিন্ন শহর ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, ওখানে আমরা আমাদের রোড ব্লকেট কর্মসূচি পর্যন্ত চালিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের কোনো সলিউশন দেয়নি। আমরা ঢাকায় এসে আমাদের অবস্থান কর্মসূচি পালন করেছি, তাও কোনো ধরনের সলিউশন দেয়নি। শেষমেশ আমাদের আর কিচ্ছু করার নাই, আমরা কোনো জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। আমরা তাই অনশন কর্মসূচি ঘোষণা করেছি। আমার এই শিক্ষার্থীরা অনশনের 28 ঘন্টা পার হয়ে গিয়েছে, তারপরও এই কারিগরি অধিদপ্তর বা আমার প্রশাসনিক কোনো ব্যক্তি এখন পর্যন্ত আমাদেরকে পজিটিভ কিছু জানায়নি। এই পর্যন্ত অনশনে গুরুতর আহত কেউ হয়েছে বা হসপিটালে নেওয়া হয়েছে? অলরেডি একজন শিক্ষার্থীকে হসপিটালাইজ করা হয়েছে এবং বাকি যারা আছে তারা অলরেডি 27 ঘন্টা অনশনের পরে তাদের অধিকাংশের অবস্থায় মুমূর্ষু অবস্থায় রয়েছে। প্রায় অধিকাংশ শিক্ষার্থীকেই খুব দ্রুত হসপিটালাইজ করতে হবে এবং আমরা মেডিকেল টিমের সাথে যোগাযোগ করছি। মেডিকেল টিম এসে এখানে সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ। যেমনটি বলছিল শিক্ষার্থীরা, তারা তাদের অভিযোগগুলো জানাচ্ছিল তাদের এই 4টি বিশেষায়িত যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তা নিয়ে যে অনিয়ম, তাদের যত অভিযোগ আছে এবং তাদের যে দাবি, সে বিষয়টি আমরা সরাসরি শিক্ষার্থীদের সাথে কথা বলে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। তারা যেমনটি জানিয়েছেন, যে পর্যন্ত না তারা তাদের এই দাবি পূরণ না হবে সেই পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করে যাবে। এছাড়াও তারা যেরকমটি বলছিলেন যে তারা 3 মাসের অধিক সময় যাবৎ তারা এই তাদের দাবিতে অবস্থান বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে। এর পূর্বে তারা তাদের কলেজগুলোতে
আন্দোলন করেছে, প্রশাসনের সাথে কথা বলেছে, তাদেরকে স্মারকলিপি দিয়েছে, বিভিন্নভাবে তাদের দাবিগুলো উত্থাপন করা হয়েছে, কিন্তু তার আশানুরূপ কোনো সমাধান এখনও পর্যন্ত পায়নি। বিধায় তারা 3 মাসের অধিক সময় পরে গতকাল অর্থাৎ 10 আগস্ট থেকে তারা প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছে। এবং এখানে যেরকমটি আসার পরে তারা জানিয়েছে 18 জন শিক্ষার্থী, তাদের প্রতিনিধি হিসেবে 18 জন শিক্ষার্থী এখানে আমরণ অনশনে বসেছে এবং এর মধ্যে একজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হসপিটালে নেওয়া হয়েছে। এবং এখানে যে সকল শিক্ষার্থীরা অনশনে আছেন তাদের চিত্রটা যদি দেখানোর চেষ্টা করি একটু, তারা বেশিরভাগ সবাই এখন অসুস্থ অবস্থায় আছে। এখানে কেউ কথা বলার উপক্রমে আছে, কেউ কথাও বলতে পারছে না। এখানে প্রায় 27 ঘন্টার উপরে হয়ে গেছে তাদের এই অবস্থান কর্মসূচি। এছাড়াও 18 জন প্রতিনিধি এখানে আমরণ অনশন কর্মসূচি পালন করছে। এর বাহিরেও 800 শিক্ষার্থী প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি নিয়েছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যেমনটি বলছেন যে এই অবস্থান কর্মসূচি এবং অনশন কর্মসূচি চলমান থাকবে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, প্রেস ক্লাবের সামনে থেকে আমি আপনাদেরকে দেশের বিশেষায়িত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ অর্থাৎ বরিশাল, ময়মনসিংহ সহ 4টি বিশেষায়িত কলেজ এখানে অবস্থান কর্মসূচি এবং আমরণ কর্মসূচি পালন করছে তারা তাদের দাবি আদায়ের জন্য। যে পর্যন্ত তাদের দাবি আদায় না হবে সে পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছে। এবং তারা প্রধান উপদেষ্টার কার্যালয়, শিক্ষা উপদেষ্টা সহ সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছে এবং তারা আশা রাখছেন এখনও পর্যন্ত যে দ্রুত সময়ের ভেতরে তাদের এই সমস্যার সমাধান হবে এবং তারা আবার তাদের প্রিয় কলেজ ক্যাম্পাসে ফিরে যেতে পারবে, পড়াশোনায় ফিরে যেতে পারবে। এই ছিল আমার কাছে প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ অবস্থা। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।